ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। আশা করি প্রত্যেকেই ভালো আছো। শুভ সকাল। আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের কৃষ্ণ স্যার। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ক্লাসের বিষয় কি হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক ধরেছ। আজকে আমরা আলোচনা করব ভিপজিআর। কথাটা নিশ্চয়ই শুনেছ। ভিপজিআর বা বাংলায় আমরা বলি বেনিয়া সহকলা। এই শব্দটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা পাই আলোর বিচ্ছুরণ থেকে। তো তোমাদের আজকে এই আলোর বিচ্ছুরণ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর তোমরাও ক্লাসটি একটি লাইক দিয়ে শুরু করে দাও। তোমাদের মতামত কমেন্টে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করব। প্রথমে আমরা দেখব যে এই আলোর বিচ্ছুরণ কাকে বলে, আলোর বিচ্ছুরণ কেন হয়, আলোর বিচ্ছুরণের সঙ্গে প্রতিসরাঙ্কের কী সম্পর্ক, আলোর বিচ্ছুরণের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের কী সম্পর্ক, কোন আলোর বিচ্ছুরণ বেশি হয়, কোন আলোর বিচ্ছুরণ কম হয়, এই যাবতীয় প্রশ্নের উত্তর আজকে আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তো তোমরা মন দিয়ে মোটামুটি 15-20 মিনিট একটা ক্লাস হবে, মন দিয়ে ক্লাসটা করতে থাকো, সমস্ত কিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমরা আসবো যে বিচ্ছুরণ কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বিচ্ছুরণের চিত্র আমরা এঁকেছি। এটা হচ্ছে একটা প্রিজমের প্রধান ছেদ। একটি সাদা আলো প্রিজমের উপরে আপতিত হলো এবং সেটা 7টি বর্ণে বিভাজিত হয়ে গেল। এই যে সাদা আলোর তার মৌলিক বর্ণে বিচ্ছুরিত বা বিভাজিত হয়ে যাওয়ার এই ঘটনাকেই বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে বিচ্ছুরণের সংজ্ঞা আসলে তোমরা কি বলবে? সাদা আলো বা সাদা আলোকে আমরা একটা যৌগিক আলো বলে ধরে নিই। সাদা আলো বা কোনো যৌগিক আলো বিশ্লিষ্ট হয়ে তার মৌলিক বর্ণগুলোতে বিভক্ত হওয়ার ঘটনাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। এবং এই বিচ্ছুরণের ফলে দেখো বিভিন্ন বর্ণের একটি আলোক পটি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটি আলোক পটি বা আলোক একটা ব্যান্ড তৈরি হয়েছে। এটাকে বলা হয় বর্ণালী বা স্পেকট্রাম বলা হয়। এই যে দেখতে পাচ্ছ একটা আলোর একটা বিভিন্ন বর্ণ মিলে একটা আলোক পটি তৈরি হয়েছে, এটাকেই বলা হচ্ছে স্পেকট্রাম বা বর্ণালী। এই বর্ণালী আমাদের প্রকৃতির মধ্যে প্রাকৃতিকভাবেও তৈরি হয়, যেটাকে আমরা বলি রামধনু। তোমরা নিশ্চয়ই বর্ষাকালে আকাশে রামধনু দেখেছো। একটু আমাকে ভেবে বলো, তোমরা বর্ষাকালে রামধনু কখন কখন দেখেছো? এক হচ্ছে সকালবেলায় দেখেছো, আর এক হচ্ছে বিকেলের দিকে দেখেছো। একটু খেয়াল করে বলো, সকালে রামধনু কোন আকাশে ওঠে আর বিকেল বেলায় রামধনু কোন আকাশে দেখা যায়? তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আচ্ছা, আমি একটা সহজ উপায় তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা মনে রাখবে, সূর্য যেদিকে থাকে তার উল্টো দিকে রামধনু তৈরি হয়। তাহলে সকালবেলায় সূর্য কোন দিকে থাকে? সকালবেলায় সূর্য থাকে পূর্ব আকাশে। তাহলে রামধনু কোন আকাশে তৈরি হবে? পশ্চিম আকাশে তৈরি হবে। আর বিকেলবেলায় সূর্য কোন দিকে থাকে? বিকেলবেলায় সূর্য থাকে পশ্চিম আকাশে। তাই রামধনু কোথায় তৈরি হবে? রামধনু তৈরি হবে পূর্ব আকাশে। তাহলে বর্ণালীর একটি প্রাকৃতিক উদাহরণ হলো রামধনু। এবার এই বর্ণালী যে তৈরি হলো 7টি বর্ণে ভেঙে গেল। দেখো আলোটা অ্যাকচুয়ালি কিন্তু এই পথে সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল না, না গিয়ে গিয়েছে এইভাবে ভেঙে গেল। তো এখানে দেখো এই প্রত্যেকটা কালার কি হয়েছে? মূল রশ্মি থেকে কিন্তু সরে গিয়েছে। এই যে কতটুকু সরে গেল এটাকে বলা হচ্ছে চ্যুতি বলা হয়। এখন এই চ্যুতি কোন বর্ণের ক্ষেত্রে চ্যুতি বা ডেভিয়েশন বেশি তোমরা নিজেরাই বলো। লাল, উপরেরটা লাল, আর এই দেখো এটা বেগুনি। তাহলে কোন বর্ণের চ্যুতি সব থেকে বেশি হয়েছে? কোন বর্ণটা সব থেকে বেশি শিফট হয়েছে? দেখতেই পাচ্ছ বেগুনি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আলোর বিচ্ছুরণে কোন বর্ণের আলোর চ্যুতি সব থেকে বেশি হয়, তাহলে দেখতেই পাচ্ছ, ছবি দেখেই তুমি বুঝতে পারছো যে লালের চ্যুতি সব থেকে কম হয়, বেগুনির চ্যুতি সব থেকে বেশি হয়। আর মাঝামাঝি হয়, দেখো এইদিকে 3টে, এদিকে 3টে, মাঝখানে সবুজ, সবুজের চ্যুতিটা মানে মাঝামাঝি হয়। তো আমরা সবুজের থেকে যেহেতু হলুদটা বেশি সেন্সিটিভ বলে আমরা বলি হলুদটাকে মধ্যবর্ণ হিসাবে বিবেচনা করি। এখন
এখন এই যে ভিবজিওর কথাটা লিখেছি বা বাংলাতে আমরা বলি বেনিয়া সহকলা, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এই যে বর্ণালী, সাদা আলো ভেঙে 7টি বর্ণ তৈরি করেছে, এই 7টি বর্ণকে মনে রাখার একটা উপায়। ইংরাজিতে ভিবজিওর, ভি ফর ভায়োলেট, আই ফর ইন্ডিগো, বি ফর ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, ও ফর অরেঞ্জ অ্যান্ড আর ফর রেড। বা বেনিয়া সহকলা, বেগুনি, নীল আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এইভাবে আমরা এটাকে মনে রাখব। এবার আসছি আমরা নেক্সট পয়েন্টে, এই আলোর বিচ্ছুরণের কারণটা কি, বিচ্ছুরণ কেন হয়। তো এই কারণ জানতে গেলে আমাদের একটু ডিটেলসে জানতে হবে। দেখো, বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা হয়। যেমন লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে যদি আমরা ল্যামডা আর লিখি, সেটা কিন্তু সব থেকে বেশি। আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে সব থেকে কম। তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। এছাড়া আরও একটি ফর্মুলা আছে, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এই আলোর প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে বলা হয় কশির ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে এইরকম, যে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউ সমান আমরা লিখতে পারি এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এটা কিন্তু অনেক সময় তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো বা এমসিকিউতে অপশন দিয়েও তোমাদের প্রশ্ন করে। তো সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবে মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে এ এবং বি এই দুটো হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে মোটামুটিভাবে আমরা বুঝতে পারছি এখান থেকে যে মিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা স্কোয়ার। অর্থাৎ যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে কিন্তু প্রতিসরাঙ্ক কমে যাবে। আবার রিপিট করছি, দেখো, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে প্রতিসরাঙ্ক কমে যাবে, কারণ ব্যস্তানুপাতিক। এখন তাহলে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি, তাহলে লাল বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কি হবে? কম হবে, তাই না? তার মানে আমরা এখানে এটা লিখে নিই। হ্যাঁ, লাল বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বেগুনি বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক অপেক্ষা কম। মানে বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, লাল বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে কম। আমরা আর একটা জিনিস একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমরা জানি এই মিউ সমান সি বাই ভি। এইটাও কিন্তু আমরা একটা মানে ফর্মুলা জানি, মিউ সমান সি বাই ভি। ওকে, তো এখন আমরা এখানে দেখব যে ভি সমান তাহলে কত হয়। ভি সমান হবে, খুবই স্বাভাবিক ব্যাপার, সি বাই মিউ। এখন একটু ভালো করে খেয়াল করে বলো আমাকে, তোমাকে আমি যদি বলি যে লাল বর্ণের আলোর বেগ বেশি নাকি বেগুনি বর্ণের আলোর বেগ বেশি, তাহলে কি বলবে? আচ্ছা, এখানে মিউটা কার বেশি? মিউটা হচ্ছে বেগুনির বেশি। কার কম? লালের ক্ষেত্রে কম। তাহলে এখানে যদি আমরা দেখি, যেহেতু লালের ক্ষেত্রে মিউ এর মান কম, তাহলে লালের ক্ষেত্রে ভি বেশি হবে। ভালো করে দেখো, এই যে এইটা মিউ আর যদি তুমি লেখো, তাহলে এটা ভি আর হবে। তাহলে লালের ক্ষেত্রে যেহেতু এই মিউ আর এর মান কম বেগুনি থেকে, তাহলে স্বাভাবিকভাবে নিচের এই রাশিটা কম হলে উপরেরটা তো কনস্ট্যান্ট, তাহলে ভি এর মান কিন্তু লালের ক্ষেত্রে বেশি হবে। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে ভি আর ইজ গ্রেটার দেন ভি ভায়োলেট। অর্থাৎ এটুকু ক্লিয়ার হয়ে গেল যে লাল বর্ণের আলোর বেগ বেশি হয় সব থেকে, আর বেগুনি বর্ণের আলোর বেগ সব থেকে কম হয়। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এখন এটা কিন্তু যখন আলো শূন্য মাধ্যমের মধ্যে যাচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা কালার একই বেগে যায়, তাই কিন্তু একে অপরের থেকে আলাদা হয় না। যখন শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আলো যায়, তখন প্রত্যেকটি কালার একই বেগে গতিশীল হয়, তার ফলে কিন্তু কোনো বর্ণের বিচ্ছুরণ হয় না। কিন্তু যখনই আলো শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করছে, তখনই তোমরা দেখো ভেঙে আলাদা হয়ে গেল। কেন হয়? কারণ প্রত্যেকের বেগ আলাদা আলাদা। তাহলে বেগ যখন আলাদা, ধরো তোমরা কয়েকজন বন্ধু হাত ধরে যাচ্ছ, তাহলে যদি একই বেগে যাও তাহলে একসঙ্গে যেতে পারবে,
কিন্তু যদি তোমাদের বেগ যদি আলাদা হয়ে যায় তাহলে তোমরা কি করবে, একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। ঠিক সেইভাবেই প্রত্যেকটি কালার একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এখন তোমাদের যদি প্রশ্ন করে যে আলোর বিচ্ছুরণের কারণ লেখো, 2 নম্বরের থাকলো, তাহলে কি বলবে? তোমরা বলবে যে শূন্য মাধ্যমে প্রত্যেকটি বর্ণের আলোর বেগ একই হয়, কিন্তু অন্য কোনো মাধ্যমে প্রত্যেকটি বর্ণের আলোর বেগ ভিন্ন হয়, মানে আলাদা আলাদা হয়। এর ফলে যখন আলো অন্য কোনো মাধ্যমে প্রবেশ করছে তখন তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং আলোর বিচ্ছুরণ ঘটে। ব্যাস, খুব সিম্পলভাবে অ্যান্সারটা হলো। আর এখান থেকে যে খুঁটিনাটি কোশ্চেন আসতে পারে, দেখো আমি প্রথম থেকে শুরু করে যেটুকু আলোচনা করলাম এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসতে পারে। তোমাকে বললো যে লাল বর্ণের আলোর বেগ বেশি না বেগুনি বর্ণের বেশি, বা আলোর বেগের ক্রম অনুসারে সাজাও, বিভিন্ন বর্ণ দিল সাজাতে বললো। তাহলে এই যে আলোচনাটা আমি করলাম একদম শুরু থেকে, তোমরা যদি দেখো যে এখান থেকে তোমরা শুরুটা করো, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এটা লালের ক্ষেত্রে সব থেকে বেশি, বেগুনির ক্ষেত্রে সব থেকে কম। তাহলে ল্যামডার সঙ্গে সম্পর্ক আছে মিউ, তাহলে মিউ এর সম্পর্ক আবার কেমন হলো? আমরা দেখলাম যে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে তাহলে আবার লালের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কী হয়ে যাচ্ছে? কম হচ্ছে। যেহেতু প্রতিসরাঙ্ক আবার বেগের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে লালের ক্ষেত্রে আবার বেগ বেড়ে যাচ্ছে। এইভাবে যদি তোমরা এই ফর্মুলা দিয়ে মনে রাখো তাহলে জিনিসটা দেখবে তোমাদের কাছে অনেক অনেক সিম্পল হয়ে যাবে। অনেক, মানে যত কঠিন প্রশ্নই হোক না কেন, প্রশ্ন আমরা কঠিন বলি, আদৌ প্রশ্ন কঠিন হয় না। আমাদের পড়ার ধরনটা একটু যদি আমরা চেঞ্জ করি, একটু অন্যরকমভাবে বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে দেখবে প্রশ্ন কঠিন বলে কিছু হয় না। আসলে তুমি জিনিসটা বুঝতে পারোনি বলে তোমার কাছে কঠিন লাগছে। তাই যে কোনো জিনিস বুঝে পড়বে, তাহলে দেখবে কোয়েশ্চেন, কারণ তোমাকে এই তো টপিক, এর বাইরে তো আর তোমাকে প্রশ্ন করবে না। তাহলে তুমি কিভাবে পড়েছো তার উপরে নির্ভর করবে তোমার প্রশ্ন কঠিন না সহজ হয়েছে। এবার আমরা আর একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে চ্যুতি। এই চ্যুতি কোণটা, তো এটা বললাম, আমি প্রথমেই বলেছি যে চ্যুতি কোণটা দেখো লালের ক্ষেত্রে যদি আমরা এটাকে যদি ডেল্টা আর লিখি, আর বেগুনির ক্ষেত্রে যদি ডেল্টা ভি লিখি, তাহলে ডেল্টা ভি ইজ গ্রেটার দ্যান ডেল্টা আর। এখন যদি বিভিন্ন বর্ণ দিয়ে তোমাকে বলে যে এদেরকে চ্যুতির ক্রম অনুসারে সাজাও, তখন তুমি কি করবে? এই যে রাশিটা ভিপজিওরটা মনে রাখবে। তাহলে দেখো বেগুনির সব থেকে বেশি, লালের সব থেকে কম, তাহলে এখান থেকে যদি আমরা সাজিয়ে লিখি যে ডেল্টা আর এর মান সব থেকে কম, তারপরে হচ্ছে অরেঞ্জ অর্থাৎ ডেল্টা ও হবে, তার থেকে বেশি হচ্ছে ডেল্টা ওয়াই হবে, তার থেকে বেশি হচ্ছে ডেল্টা জি হবে, তার থেকে বেশি হচ্ছে ডেল্টা বি হবে। এইভাবে তুমি পরপর সাজিয়ে কিন্তু অ্যান্সার করতে পারবে। তো এবার আমরা আর একটা পয়েন্ট আলোচনা করব এখানে, সেটি হচ্ছে যে স্নেলের সূত্র বা মানে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা এই বিচ্ছুরণটাকে একটু ব্যাখ্যা করব। দেখো স্নেলের সূত্রে আমরা জানি আপতন কোণ যদি আই হয় তাহলে সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে মিউ। এবার আমি যদি দেখি সাইন আর এর মান, এটা ইকুয়াল টু কত হবে? এটা এই পাশে গেল, মিউটাকে নিচে নিয়ে চলে আসে, অর্থাৎ সাইন আই ডিভাইড বাই মিউ। এখন আমরা আগের পেজে গিয়ে একটু দেখে নিই আবার, যে দেখার দরকার না হয়, মনেই রাখতে পারবো আমরা। তাহলে মিউ এর ভ্যালু দেখছি যে মিউ আর ইজ লেস দ্যান মিউ ভি, এটা তো আমরা জানি। তো দেখো মিউ এর, যার ক্ষেত্রে মিউ এর মান বেশি তার ক্ষেত্রে আই তো কনস্ট্যান্ট, আপতন একটা নির্দিষ্ট কোণে ধরো আপতন হলো, তাহলে আইটা তো কনস্ট্যান্ট। এখন মিউ যার ক্ষেত্রে বেশি হবে তার ক্ষেত্রে আর কম হবে, মিউ যার ক্ষেত্রে কম হবে তার ক্ষেত্রে আর বেশি হবে। তো এখন আমরা যদি একটা ছবি আঁকি, চলো এই ধরো আচ্ছা, দুটো কালার আমি আলাদা করে আঁকছি। তো দেখো একটা নির্দিষ্ট কোণে আপতিত হলো,
তাহলে আই ফিক্সড। এইবার যেহেতু লালের ক্ষেত্রে মিউ আর এর মান কম, তাহলে লালের ক্ষেত্রে এই মানে মিউ যেহেতু কম, তাহলে আর এর মান কী হবে? বেশি হবে, মানে প্রতিসরণ কোণ বেশি হবে। এই দেখো লালের ক্ষেত্রে প্রতিসরণ কোণ বেশি হয়েছে, আর বেগুনির ক্ষেত্রে কী হবে? প্রতিসরণ কোণ কম হয়েছে। এবার তুমি যদি চ্যুতিটা দেখো, তাহলে চ্যুতি মানে এটা হচ্ছে অরিজিনাল পথ। এখান থেকে দেখো লালের চ্যুতি কী হলো? লালের চ্যুতিটা কম হয়েছে। এ দেখো বেগুনির চ্যুতি কী হয়েছে? বেশি হয়েছে। অর্থাৎ চ্যুতি ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর, এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। তাহলে যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে আইটা ফিক্সড, দুজনের ক্ষেত্রে আইটা ফিক্সড, হ্যাঁ, নির্দিষ্ট আপতন কোণে হয়েছে। এখন মিউ যদি যেহেতু লালের ক্ষেত্রে কম, তাহলে আর লালের ক্ষেত্রে আরটা বেশি। এবার এই আর এর মান যদি বেশি হয়, আমি একটা উদাহরণ দিই। মনে করো এটা আইটা 60 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি, তাহলে কত হবে? এটা হবে 15 ডিগ্রি হবে চ্যুতিটা। আর আমি ধরলাম যেহেতু এর মিউটা বেশি, মিউ বেশি হলে আর কী হবে? কম হবে। তাহলে আর এখানে 60 ডিগ্রি আর এটা হচ্ছে কম, মানে 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি। অর্থাৎ দেখো লালের ক্ষেত্রে চ্যুতি হলো 15 আর বেগুনির ক্ষেত্রে হলো 30। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আর পরের দিন আমরা আর একটা ক্লাসে আলোর যে বিভিন্ন কালারের যে কনসেপ্ট রয়েছে, মিনিট 10-এর ক্লাস রয়েছে, এটাকে আমি আর লেন্দি করছি না, এই ক্লাসটা এখানে শেষ করব। তোমরা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবে। এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।